তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টোটাল প্রেশার আগে। হ্যাঁ, টোটাল প্রেশার। আমি জানি এটা লাস্ট ক্লাসে পড়াইছি, তাও আমি জাস্ট পিডিএফ এ থাকার জন্য লিখে রাখতেছি, পিডিএফ এ নাই আসলে। টোটাল প্রেশার, ঠিক আছে? তো তোমার এখানের মধ্যে ধরো দুইটা কন্টেইনার আছে, তোমাকে এরকম দুইটা কন্টেইনার দিবে, এরকম দুইটা কন্টেইনার তোমাকে দিবে। একটা কন্টেইনার ড্র করলাম, আর একটা কন্টেইনার নিলাম। হ্যাঁ, এরকম দুইটা কন্টেইনার দিবে, ঠিক আছে? এবার এখানে টোটাল প্রেশার বের করার যে ম্যাথ গুলো আছে, এটাকে তুমি দুই ভাবে ডিভাইড করতে পারো। টোটাল প্রেশার বের করার যে ম্যাথ গুলো আছে, এটা তুমি দুইভাবে ডিভাইড করতে পারো। টাইপ 1 হচ্ছে কি, তোমাকে দুইটা কন্টেইনার দিবে, দুইটা কন্টেইনারের মধ্যে দুইটা ভিন্ন গ্যাস দিবে। এই যে দুইটা ভিন্ন গ্যাস দিবে, এই গ্যাসগুলোর প্রেশার ভলিউম তোমাকে দেওয়া থাকবে, গ্যাসের প্রেশার এবং ভলিউম তোমাকে দেওয়া থাকবে। এরপরে তোমাকে বলা হবে যে থার্ড একটা কন্টেইনারের মধ্যে এই দুইটাকে মিক্স করা হয়েছে, থার্ড একটা কন্টেইনারের মধ্যে এই দুইটাকে মিক্স করা হয়েছে, থার্ড একটা কন্টেইনারের মধ্যে এই দুইটাকে মিক্স করা হয়েছে। তাহলে আমরা যে টাইপটা পড়তেছি, এটা এই টাইপের নাম কি দিতে পারি? আমরা এই টাইপের নাম দিতে পারি থার্ড কন্টেইনার। এই টাইপের নাম কি দিতে পারি আমরা? থার্ড কন্টেইনার। এই টাইপের নাম দিতে পারি আমরা থার্ড কন্টেইনার। থার্ড কন্টেইনার, ঠিক আছে? তো থার্ড কন্টেইনারের মধ্যে এই দুইটাকে মিক্স করা হবে। থার্ড কন্টেইনারে এই দুইটাকে মিক্স করলে থার্ড কন্টেইনারের মধ্যে একটা মিক্সচার তৈরি হবে। মিক্সচারটার একটা প্রেসার থাকবে, মিক্সচারটার একটা ভলিউম থাকবে। তো মিক্সচারের এই যে প্রেসার, এটাকে বলা হয় টোটাল প্রেসার। এই টোটাল প্রেসার তুমি কিভাবে পাবা? ফার্স্ট কন্টেইনারের প্রেসার, ফার্স্ট কন্টেইনারের ভলিউম, সেকেন্ড কন্টেইনারের প্রেসার, সেকেন্ড কন্টেইনারের ভলিউম, থার্ড কন্টেইনারের ভলিউম। আশা করি বুঝছো। ওকে, এখন আমরা টোটাল প্রেসারের পরের কেসটা পড়বো, টোটাল প্রেসারের পরের টাইপটা পড়বো, ঠিক আছে? পরের টাইপটা পড়বো। পরের টাইপের মধ্যে তোমার কোনো থার্ড কন্টেইনার নেই, পরের টাইপে তোমার কোনো থার্ড কন্টেইনার নাই। পরের টাইপটা আমরা কি বলতে পারি? কর্ক স্ক্রু বলতে পারি। মানে এখানে মাঝখানে একটা কি থাকবে? মাঝখানে একটা স্ক্রু থাকবে, মাঝখানে একটা স্ক্রু থাকবে, এরকম মাঝখানে একটা স্ক্রু থাকবে, বুঝা গেছে? এরকম মাঝখানে একটা স্ক্রু থাকবে। ঠিক আছে, মাঝখানে একটা স্ক্রু থাকবে। এবার এই স্ক্রুটাকে ঘোরালে কি হবে? এই স্ক্রুটাকে যখন রোটেট করা হবে, এই স্ক্রুটাকে যখন কি করা হবে? রোটেট করা হবে। স্ক্রু রোটেট। যখন স্ক্রুটাকে রোটেট করা হবে, যখন স্ক্রুটাকে রোটেট করা হবে, তখন ডান পাশের গ্যাসগুলো বাম পাশে চলে আসবে, বাম পাশের গ্যাসগুলো ডান পাশে চলে আসবে। সহজ কথা হচ্ছে যে গ্যাসগুলো মিশে যাবে। সহজ কথা হচ্ছে কি, গ্যাসগুলো মিশে যাবে। যখন স্ক্রুটাকে রোটেট করবে, স্ক্রুটা কি হবে? স্ক্রুটা উপরের দিকে উঠে যাবে না? স্ক্রুটা এরকম উপরের দিকে উঠে যাবে। যখন স্ক্রুটা উপরের দিকে উঠে যাবে, তখন তোমার এদিকের গ্যাসগুলো এদিকে চলে যাবে, এদিকের গ্যাসগুলো এদিকে চলে আসবে। তো এদিকের গ্যাস এদিকে চলে যাবে এবং এদিকের গ্যাস এদিকে চলে যাবে। সহজ কথা হচ্ছে গ্যাস কি হবে? ছড়াই যাবে, একটা মিক্সচার তৈরি হবে। মিক্সচারটা পুরা এই দুইটা কন্টেইনার জুড়ে থাকবে, পুরো দুইটা কন্টেইনার জুড়ে মিক্সচারটা থাকবে, এই দুইটা কন্টেইনার জুড়ে মিক্সচারটা থাকবে। তো এই দুইটা কন্টেইনার জুড়ে মিক্সচারটা যে প্রেসারটা এক্সার্ট করবে, সেটা হবে পি। আর এই পুরো মানে এই পুরো দুইটা কন্টেইনার জুড়ে মিক্সচারটা যে ভলিউমটা অকুপাই করবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার ভি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি এই প্রেসারটা তোমাকে বের করতে বলি, প্রেসার অফ দ্য মিক্সচার বা টোটাল প্রেসার কিভাবে বের করবা? প্রথম কন্টেইনারের প্রেসার, প্রথম কন্টেইনারের প্রেসার, প্রথম কন্টেইনারের ভলিউম প্লাস দ্বিতীয় কন্টেইনারের প্রেসার, দ্বিতীয় কন্টেইনারের ভলিউম প্লাস টোটাল ভলিউম। টোটাল ভলিউম মানে এই যে মিক্সচারের ভলিউমটা, মিক্সচারের ভলিউমটাই তো আমরা নিচে দিই। তুমি একটু খেয়াল করো তো, মিক্সচারের ভলিউমটা এখানে কি হবে? মিক্সচারের ভলিউমটা হবে এই কন্টেইনারের ভলিউম প্লাস এই কন্টেইনারের ভলিউম, ঠিক আছে? তো এটাকেই বলা হবে মিক্সচারের ভলিউম। তো V1 প্লাস V2। আশা করি বুঝছো। তো এভাবে আমরা টোটাল প্রেসার বের করব। এরপরে আমি জানি ভেলোসিটি তোমাদের জানে, কিন্তু কাইনেটিক এনার্জিটা আসলে ভেলোসিটির সাথেই পড়ে, বুঝছো? তো এই কারণে ভেলোসিটিটা আমরা একটু ডিসকাস করব। ভেলোসিটিটা আমরা একটু ডিসকাস করব। তো আমাদের এখানের মধ্যে আছে হচ্ছে তোমার তিনটা ভেলোসিটি। কয়টা ভেলোসিটি আছে? তিনটা ভেলোসিটি আছে। একটা হচ্ছে অ্যাভারেজ। হুম, আসতেছি ওটাতে আসতেছি। তো তোমার হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, এরপরে হচ্ছে তোমার রুট মিন স্কোয়ার ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এরপরে হচ্ছে তোমার অ্যাভারেজ ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি, ঠিক আছে? মোস্ট
প্রবাবল ভেলোসিটি। ঠিক আছে, আসলে অ্যাভারেজ ভেলোসিটি কিরকম দেখো, অ্যাভারেজ ভেলোসিটি কিরকম, অ্যাভারেজ ভেলোসিটিকে সি এর উপর একটা বার দিয়ে রাখে, উপরে হচ্ছে 8 RT ডিভাইডেড বাই পাই এম, 8 RT ডিভাইডেড বাই পাই এম, 8 RT ডিভাইডেড বাই পাই এম। ঠিক আছে, রুট মিন স্কোয়ার ভেলোসিটি কিরকম, রুট মিন স্কোয়ার ভেলোসিটি কিভাবে লিখে, সিআরএমএস 3 RT ডিভাইডেড বাই এম, 3 RT ডিভাইডেড বাই এম। ঠিক আছে, আর মোস্ট প্রবাবল ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি কিভাবে লিখে, মোস্ট প্রবাবল ভেলোসিটি লিখে আলফা দিয়ে, আর এটা হচ্ছে তোমার 2 RT বাই এম, 2 RT বাই এম। ঠিক আছে, 2 RT বাই এম। তো দেখো তোমার মাথায় একটা জিনিস মাথায় রাখো, দেখো এই যে তোমার ভেলোসিটিটা আছে, রুট মিন স্কোয়ার, কয়টা শব্দ আছে এখানে, তিনটা না, তাই বলে এখানে 3 বসবে, বুঝছো? মোস্ট প্রবাবল কয়টা শব্দ, দুইটা শব্দ না, তাই বলে এখানে কি বসবে, 2 বসবে, বুঝছো? আর এটা 8 বসবে, এটা আলাদা করে মাথায় রাখো, এটা আলাদা করে মাথায় রাখো যেটা 8 বসবে, বুঝছো? তো তোমার রুট মিন স্কোয়ারের ক্ষেত্রে এখানের মধ্যে ফ্রেজের মধ্যে কয়টা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড আছে, এই কারণে 3 বসবে। মোস্ট প্রবাবল ভেলোসিটি, মানে ভেলোসিটি শব্দটাকে অ্যাভয়েড করবা, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো যখন তুমি ডিসাইড করবে এখানে 3 বসাবা নাকি 2 বসাবা নাকি 8 বসাবা, তখন চিন্তা করবে ভেলোসিটির আগে কয়টা শব্দ আছে, রুট মিন স্কোয়ার তিনটা শব্দ আছে, এই কারণে কি বসবে 3। মোস্ট প্রবাবল ভেলোসিটি, তাহলে মোস্ট প্রবাবল এটার জন্য কি বসতেছে 2। এরপর অ্যাভারেজের জন্য 8 বসতেছে, উচ্চ বিষয়টা 8 বাই পাই, 8 বাই পাই, এটা একটু মাথার ভিতর গেঁথে নাও, 8 বাই পাই। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তো এখন আমাদের আহ হুম এখন আমাদের কাইনেটিক ইকুয়েশন, কাইনেটিক ইকুয়েশন আছে, কাইনেটিক ইকুয়েশন। তো কাইনেটিক ইকুয়েশন জিনিসটাকে আসো, কাইনেটিক ইকুয়েশন, এবার কাইনেটিক ইকুয়েশন কি, কাইনেটিক ইকুয়েশন হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু 1/3 এম এন সি স্কোয়ার। এবার এখানের মধ্যে এম বুঝাই কি, এম বুঝাই হচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম বা মাস অফ ওয়ান মলিকিউল, মাস অফ ওয়ান মলিকিউল, মাস অফ ওয়ান মলিকিউল, একটা মলিকিউলের মাস। আর এন বুঝাই হচ্ছে নাম্বার অফ মলিকিউল, নাম্বার অফ মলিকিউল অফ মাস, সরি নাম্বার অফ মলিকিউল, নাম্বার অফ মলিকিউল, নাম্বার অফ মলিকিউল। ঠিক আছে, নাম্বার অফ মলিকিউল। ওকে, সি বুঝাই কি, সি বুঝাই হচ্ছে ভেলোসিটি, সি কি বুঝাই, সি বুঝাই হচ্ছে তোমার ভেলোসিটি। ঠিক আছে, সি বুঝাই হচ্ছে তোমার ভেলোসিটি। তো তোমার এখানের মধ্যে উম তোমার এখানের মধ্যে কি আছে, পিভি ইজ ইকুয়ালস টু 1/3 এমএনসি স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে মাথায় রাখবে, এটা কি, এটা হচ্ছে কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস, এটা হচ্ছে কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস। আচ্ছা, আচ্ছা এরপর আসো, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, সেটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার কে ইজ ইকুয়ালস টু F/2 kT, সরি F/2 nRT, F/2 nRT। তো এখানের মধ্যে তোমার F কি, ডিগ্রিজ অফ ফ্রিডম, F কি, ডিগ্রিজ অফ ফ্রিডম, F কি, ডিগ্রিজ অফ ফ্রিডম, N কি, মোল নাম্বার অফ গ্যাস, মোল নাম্বার অফ গ্যাস, আর কি, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এরপরে টি কি, টেম্পারেচার, টি কি, টেম্পারেচার। ওকে, এবার আসো ডিগ্রিজ অফ ফ্রিডমের ক্ষেত্রে, ডিগ্রিজ অফ ফ্রিডমের ক্ষেত্রে বেশি কিছু বলবো না। ধরো তোমার গ্যাসটা কিরকম, ধরো তোমার গ্যাসটা হচ্ছে মনো অ্যাটমিক, গ্যাসটা কিরকম মনো অ্যাটমিক, যেমন ধরো কি হিলিয়াম, এটা কি মনো অ্যাটমিক গ্যাস, ঠিক না? তো এটার জন্য তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে কত, 3। বোঝা গেছে? এরপরে ধরো তোমার গ্যাসটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ার গ্যাস কার, যেমন ধরো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কি লিনিয়ার, এটা নাইট্রোজেন গ্যাস, এটা অক্সিজেন গ্যাস, এটা কার্বন ডাইঅক্সাইড। ওদের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের মান কত, 5। ওদের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের মান কত, 5।
এরপরে হচ্ছে নট লিনিয়ার, মানে যারা লিনিয়ার না, নট লিনিয়ার, যারা লিনিয়ার না তাদের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের মান কত? 6। তাদের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের মান কত? 6। বুঝছো? তো তোমার কাছে জাস্ট মাথায় রাখতে হবে কি, মনো অ্যাটমিক আর লিনিয়ারের কথা, ঠিক আছে? এই দুইটা, এইগুলা ছাড়া বাদ বাকি যা আসবে মনে করবো ওরা সবাই কি, ওরা সবাই হচ্ছে নন লিনিয়ার। বুঝা গেছে? তো কেন 5 আসতেছে, কেন কি আসতেছে? তো মনে কি প্রশ্ন জাগে না যে ডিগ্রিজ অফ ফ্রিডম জিনিসটা কি? ওকে, ডিগ্রিজ অফ ফ্রিডম জিনিসটা কি একটু বোঝাই। এটা একটু কাহিনী করতে হবে, দেখো আমাকে বোঝাই বিষয়টা। তো দাঁড়াও, হয়তো আমার কাছে ক্যামেরাই অন করতে হবে, এটা বুঝানো। আচ্ছা বাদ দাও, এখন ক্যামেরা অন করার দরকার নেই, আমি তোমার এখানে বসে দেখো। তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম ডেফিনেশন লিখো। ডিগ্রিজ অফ ফ্রিডম, what is degrees of freedom? Degrees of freedom is the number of ways a molecule can move. 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 ঠিক আছে? এবার দেখো, এটা হচ্ছে তোমার, তোমার এখানে আমি ধরো x axis দিলাম। আচ্ছা এটা হচ্ছে তোমার y axis, এটা হচ্ছে তোমার x axis, এটা হচ্ছে তোমার z axis। এবার একটা একটা গ্যাস যদি মন অ্যাটমিক হয়, গ্যাসটা দেখতে কেমন হবে? গ্যাসটা দেখতে কিছুটা এমন হবে, ঠিক না? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মনো অ্যাটমিক। কি বলা হয় এটাকে? মনো অ্যাটমিক। এবার এই মনো অ্যাটমিক গ্যাসটা x অ্যাক্সিস বরাবর যেতে পারে, y অ্যাক্সিস বরাবর যেতে পারে, z অ্যাক্সিস বরাবর যেতে পারে, ঠিক আছে? তো এটা তিনটা লিনিয়ার মোশন দেখাচ্ছে। কয়টা লিনিয়ার মোশন দেখাচ্ছে? তিনটা লিনিয়ার মোশন দেখাচ্ছে। তো মনো অ্যাটমিকের এই কারণেই তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে কি 3। ডিগ্রিজ অফ ফ্রিডম মানে কি, সে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে মুভ করতে পারে। তো একটা মন অ্যাটমিক গ্যাস এদিকে মুভ করতে পারে, এদিকে মুভ করতে পারে, এদিকে মুভ করতে পারে, ঠিক আছে? একটা মন অ্যাটমিক গ্যাস তিনটা অ্যাক্সিস বরাবরই মুভ করতে পারে, এছাড়া তো আর মুভ করতে পারে না, ঠিক না? ওকে, তাই বলে তার জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। এরপরে আসো, হ্যাঁ, এরপরে আসো তোমাকে বিষয়টা বলি। আম, আচ্ছা তোমাকে আমি এটা একটু ভিডিও অন করে বলতে হবে, কিছু করার নেই। ওকে, হুম, তো তো বিষয়টা হচ্ছে কিছুটা এরকম, দেখো কোন একটা গ্যাস মলিকুল ধরে, এটা হচ্ছে লিনিয়ার, ঠিক আছে? এটা লিনিয়ার তো গ্যাস মলিকুলটা। তো গ্যাস মলিকুলটা যদি লিনিয়ার হয়, দেখো এটা হচ্ছে সে এক্স অ্যাক্সিসে গেছে, এটা হচ্ছে সে ওয়াই অ্যাক্সিসে গেছে, এটা হচ্ছে সে জেড অ্যাক্সিসে গেছে, বুঝছো? এটা জেড, এটা ওয়াই, এটা এক্স। তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত পাইছো? 3 পাইছো, ঠিক না? এরপরে আসো, এটা এরকম ঘুরতে পারে, প্লেনের প্রপেলারের মতন ঘুরতে পারে, ঠিক না? এরপরে দেখো, এটা হেলিকপ্টারের প্রপেলারের মতন ঘুরতে পারে, ঠিক আছে? তো কয়টা রোটেশন আসছে? রোটেশন আসছে দুইটা। রোটেশন রোটেশন আসছে দুইটা। এই দুইটাকে আমরা কি বলতেছি? এটা একটা রোটেশন, হেলিকপ্টারের প্রপেলারের মতন ঘোরাটা এটা একটা রোটেশন, আর প্লেনের প্রপেলারের মতন ঘোরাটা এটা আরেকটা রোটেশন, ঠিক আছে? তো রোটেশন কয়টা পাইছি? দুইটা। এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর। এই যে মুভমেন্টটা আছে এটাকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন তিনটা, রোটেশন দুইটা। ট্রান্সলেশন তিনটা, রোটেশন দুইটা। তো ট্রান্সলেশন তিনটা, রোটেশন দুইটা হওয়ার কারণে মোট মাঠ ডিগ্রিজ অফ ফ্রিডম দাঁড়ায় কত? পাঁচটা। ডিগ্রিজ অফ ফ্রিডম দাঁড়ায় কত? পাঁচটা, ঠিক আছে? বুঝছো? এখন তোমার যারা লিনিয়ার না ওদের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম দাঁড়ায় 6টা। আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, দাঁড়াও আবার একটু আসি, হ্যাঁ। তো তোমার এখানের মধ্যে দেখো, দেখো তোমার এখানের মধ্যে আমি কি বলছি, এটা একটা ট্রানজিশন, হ্যাঁ, এটা আরেকটা ট্রানজিশন, হ্যাঁ, এটা আরেকটা ট্রানজিশন, তিনটা ট্রানজিশন। এটা হচ্ছে একটা রোটেশন, এরপরে প্লেনের প্রপেলারের মতন এটা হচ্ছে কি আরেকটা রোটেশন। এখন প্রশ্ন হচ্ছে
এটা কি রোটেশন না? না, এটা রোটেশন না। এটা রোটেশন না। এটা রোটেশন না। কেন রোটেশন না এটা? কারণ তুমি চিন্তা করো, এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে। এটাকে ধরো, এই অক্সিজেনের নাম দিলাম ধরো আমি সাফিয়া, এই অক্সিজেনের নাম দিলাম ধরো রুমাইসা। ঠিক আছে, এটাকে ঘুরাইলাম, তো দিন শেষে সাফিয়া সাফিয়ার জায়গায় আছে, রুমাইসা রুমাইসার জায়গায় আছে। ঠিক আছে, কোনো চেঞ্জ হচ্ছে? কনফিগারেশনে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু রোটেশনের ক্ষেত্রে কনফিগারেশন চেঞ্জ হইতে হবে। তা আমি যখন এরকম করব, তখন সাফিয়া চলে গেছে রুমাইসার জায়গায়, রুমাইসা চলে গেছে সাফিয়ার জায়গায়, ঠিক না? যখন আমি এরকম করব, তখনও কাইন্ড অফ লাইক সেম বিষয়, কনফিগারেশন চেঞ্জ হচ্ছে। তো কনফিগারেশন কিন্তু চেঞ্জ হইতে হবে, কনফিগারেশন চেঞ্জ না হলে ওটা রোটেশন ধরা হবে না। তো এরকম করে যে এটা ঘূর্ণন আছে, এটা কখনো রোটেশন হইতে পারে না। ঠিক আছে, এখন তোমার যখন গ্যাসটা কিরকম হবে, গ্যাসটা যখন তোমার এরকম পলিঅ্যাটমিক হবে, ঠিক আছে, তখন গ্যাসটার ক্ষেত্রে তুমি রোটেশন তিনটা পাবা, কারণ তখন তুমি যেদিক দিয়ে ঘুরাও না কেন দেখা যাবে কনফিগারেশন চেঞ্জ হচ্ছে। বুঝছো? তো নন লিনিয়ারের ক্ষেত্রে তিনটা কি, তিনটা ট্রানজিশন তো আছে, আবার তিনটা কি আছে, রোটেশনও আছে। বুঝছো বিষয়টা? ওকে, তাহলে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম বুঝে গেছি। আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম বুঝে গেছি। ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে মানে দিন শেষে সবচেয়ে বেস্ট যে তুমি ডিগ্রিজ অফ ফ্রিডমের সাথে ডিল করতে পারো, সেটা হচ্ছে তুমি টেস্ট পেপার পড়ো, টেস্ট পেপারে কাইনেটিক এনার্জি থেকে যা কিছু আসছে সবকিছু পড়ো, দেখো কার জন্য 3 বসেছে, কার জন্য 5 বসেছে, কার জন্য 6 বসেছে, এর একটু দেখে নাও। ঠিক আছে, দেখে নিয়ে পরীক্ষার মধ্যে জাস্ট বসাই দিয়ে চলে আসো। কারণ পরীক্ষায় আমি মানে আমি অ্যাজ আ টিচার বলি, তুমি মানে আমার বিশ্বাস যে আমার স্টুডেন্টরা, মানে আমার মনে হয় না যে পরীক্ষার হলে স্টুডেন্টদের কি থাকবে এতটুকু মানে অ্যানালিটিক্যাল ব্রেনটা থাকবে যে সে চিন্তা করবে যে এটা লিনিয়ার নাকি এটা নন লিনিয়ার নাকি এটা কি, ঠিক না? আর তার উপর হাইব্রিডাইজেশন পারো? এই তো, হাইব্রিডাইজেশন না পারলে তো এটা কখনো মানে প্রেডিক্ট করতে পারবে না কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার। তো যেটাই হোক, আমার আমার মতে বেস্ট অ্যাডভাইস, আমার আমার পক্ষ থেকে বেস্ট অ্যাডভাইস হচ্ছে কি, জাস্ট দেখে নাও কার জন্য 5 বসেছে, কার জন্য 3 বসেছে। ঠিক আছে, এটা দেখে মাথায় ঢুকাই পরীক্ষার হলে চলে যাও, এটাই হচ্ছে বেস্ট, মানে বেস্ট অপশন এখন। আচ্ছা দেখো, আমি কিছু জিনিস পড়াইছি আজকে। প্রথমটা হচ্ছে ভেলোসিটি, হ্যাঁ। এরপরে কি, কাইনেটিক ইকুয়েশন, এরপরে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এখন আমরা কিছু জিনিস দেখি এখানের মধ্যে আমাদের কোন কোন কোয়ান্টিটি গুলো লাগতেছে। আর লাগতেছে, হ্যাঁ। টেম্পারেচার লাগতেছে, মলিকুলার মাস লাগতেছে, এই তিনটা কোয়ান্টিটি এখানে লাগতেছে। এই তিনটার বাইরে কোনো কোয়ান্টিটি লাগতেছে? লাগতেছে না। আমরা এখানে আসি, এই তিনটার বাইরে কোনো কোয়ান্টিটি লাগতেছে? হ্যাঁ, স্মল এম লাগতেছে। ঠিক আছে, প্রেসার লাগতেছে, ঠিক আছে, ভলিউম লাগতেছে, এরপর তোমার ভেলোসিটি লাগতেছে। কিছু বলছো? এই দেখো, প্রেসার প্রয়োজন, ভলিউম প্রয়োজন, এম প্রয়োজন। আচ্ছা, এটা বলবা না যে স্ক্রিন দেখা যাচ্ছে না? এটা হচ্ছে ওই ভিডিও অন করা মাত্র স্ক্রিন চলে যায়। দেখো, আমরা পিছে পিছে আসি। এখানে তোমার কোন কোন কোয়ান্টিটি লাগতেছে? আর লাগতেছে, টি লাগতেছে, এম লাগতেছে, ঠিক না? এই তিনটা কোয়ান্টিটি লাগতেছে না? ওকে, এই তিনটার বাইরে কি আর কোনো কোয়ান্টিটি আছে যেটা এখানে প্রয়োজন ভেলোসিটি বের করার জন্য? কি, কোনো কিছু প্রয়োজন নেই তিনটা কোয়ান্টিটি ছাড়া। এরপরে আসো, এই তিনটা কোয়ান্টিটি ছাড়া এখানে কি কি প্রয়োজন? প্রেসার প্রয়োজন, ভলিউম প্রয়োজন, স্মল এম প্রয়োজন, ক্যাপিটাল সি প্রয়োজন, ঠিক না? আর ক্যাপিটাল এন কি? মলিকুলের সংখ্যা, তো সংখ্যাটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হবে, তো এটা নিয়ে চিন্তা করার বিষয় না। এটার কোনো ইউনিট নিয়ে ক্যাচাল নাই। তো এগুলার ইউনিট নিয়ে ক্যাচাল আছে, তো এগুলাকে আমি লিখে নিচ্ছি। এরপরে দেখো, তোমার এখানের মধ্যে আর কি আছে? এর বাইরে কি কিছু আছে? এফ হচ্ছে কি, নাম্বার অফ মোশন। নাম্বার অফ মোশন কি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হবে, ঠিক না? তো এটা তো কখনো ইউনিট প্রয়োজন নাই, ঠিক না? তো দেখো, তো এখন আমি কি কি পড়াইছি? ভেলোসিটি পড়াইছি, কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস পড়াইছি, কাইনেটিক এনার্জি পড়াইছি। তো এগুলার জন্য আমার কাছে এসআই ইউনিট মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? এসআই ইউনিট। তো এই যে স্মল এম আছে, মানে মাস অফ ওয়ান মলিকিউল,
এটা বসাতে হবে কেজিতে। এই যে ভলিউম আছে, ভলিউমটা বসাতে হবে মিটার কিউবে। এই যে প্রেসার আছে, প্রেসারটা বসাতে হবে প্যাসকেলে। এই যে আর আছে, আর বসাতে হবে কত, 8.314। আর বসাতে হবে কত, কিরে, আর বসাতে হবে কত, 8.314 জুল পার মোল পার কেলভিন। টেম্পারেচার বসাতে হবে কোন ইউনিটে, কেলভিন। মাস বসাতে হবে কোন ইউনিটে, কেজি। মলিকুলার মাস বসাতে হবে কোন ইউনিটে, কেজি। ঠিক আছে, ভেলোসিটি বসাতে হবে কোন ইউনিটে, এমএস ইনভার্স 1। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কাইনেটিক এনার্জিও শেষ। এরপর আমরা যেটা পড়বো, দুইটা জিনিস পড়বো। একটা হচ্ছে তোমার অ্যামাগাট কার্ভ, এরপরে হচ্ছে তোমার, দেখো আমি এই দুইটা জিনিস পড়াচ্ছি। একটা জিনিস তোমার সিলেবাসে মানে তোমার সাজেশনে নাই, কিন্তু এটা আসার জন্য কি মানে যোগ্যতা বেশি রাখে। ঠিক আছে, তো সেটা হচ্ছে তোমার ভ্যান্ডার ওয়াল ইকুয়েশন। ভ্যান্ডার ওয়াল ইকুয়েশন আমি যা যা লিখবো তা তা লিখবো পরীক্ষার হলের মধ্যে। ঠিক আছে, যদি এটা আসে, কোনো প্রয়োজন নাই বই দেখার, কিছু দেখার। বইয়ের মধ্যে শুধু জিনিসটাকে প্যাঁচাইছে আর কিচ্ছু করে নাই। বইয়ের মধ্যে জিনিসটাকে শুধু প্যাঁচাইছে আর কিচ্ছু করে নাই। তো দেখো, আমাদের PV is equals to nRT, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আইডিয়াল গ্যাস ইকুয়েশন। PV is equals to nRT, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। বুঝা গেছে? এবার রিয়েল গ্যাস কি এই ইকুয়েশন ফলো করবে? রিয়েল গ্যাস এই ইকুয়েশন ফলো করবে না। রিয়েল গ্যাস এই ইকুয়েশন ফলো করবে না। তো রিয়েল গ্যাস কোন ইকুয়েশন ফলো করে? রিয়েল গ্যাস ফলো করে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। এর ভ্যান ডার ওয়াল ইকুয়েশন কি? P plus an square by v square, P plus an square by v square, v minus nb is equals to nRT। এটা হচ্ছে কি আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এখন ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা ফলো করবে রিয়েল গ্যাস, কিন্তু আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা ফলো করবে আইডিয়াল গ্যাস। একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এই যে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা আছে, এটা রিয়েল গ্যাস কেন ফলো করতেছে না? আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা রিয়েল গ্যাস কেন ফলো করতেছে না? ফলো করতেছে না কারণ এই যে ইকুয়েশনটা আছে এটা ত্রুটিপূর্ণ একটা ইকুয়েশন। তো এটাকে ত্রুটি মুক্ত করার জন্য, এটাকে ফ্ললেস করার জন্য ভ্যান ডার ওয়ালস কি করছে, এখানের মধ্যে কিছু অ্যাড করছে, আবার কিছু সাবট্রাক্ট করছে। যেমন ধরো প্রেসার সে বাড়াই দিছে, ভলিউম সে কমাই দিছে। এইভাবে সে কি করছে, এই ইকুয়েশনটাকে কারেক্ট করছে, কারেক্ট করে ইকুয়েশনটাকে অ্যাপ্লিকেবল করছে। বুঝছো? PV is equals to nRT, এই ইকুয়েশনটা কি না, এই ইকুয়েশনটা প্রথমত কারেক্ট না। এই ইকুয়েশনটা প্রথমত কি না, 100% কারেক্ট না। এই ইকুয়েশন কারেক্ট হওয়ার জন্য এখানে এত শর্ত বসাইতে হয়, যে এত শর্ত বসানো তো বাস্তবে সম্ভব না। ঠিক আছে, এরপরে হচ্ছে এটা কি ফল্টি, এটা কি ফল্টি। তো এটাকে ভ্যান ডার ওয়াল কি করছে, এটাকে ভ্যান ডার ওয়াল কারেক্ট করছে, ভ্যান ডার ওয়াল এটাকে কারেক্ট করছে, কারেক্ট করে ও যে ইকুয়েশনটা বের করছে সেটাকে কি বলা হচ্ছে, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। আর এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কার জন্য অ্যাপ্লিকেবল? এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা রিয়েল গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা রিয়েল গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। তো সে এখানে কি কি চেঞ্জ করছে? শুধুমাত্র প্রেসার চেঞ্জ করছে, ভলিউম চেঞ্জ করছে। কি চেঞ্জ করছে? প্রেসার চেঞ্জ, প্রেসার চেঞ্জ করছে আর ভলিউম চেঞ্জ করছে। আচ্ছা ঠিক আছে, দেখো তো এই প্রেসারের মধ্যে ও কি চেঞ্জ করছে এটা বোঝার জন্য আমার কাছে রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাসের একটু পার্থক্য বুঝতে হবে। রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাসের কি বুঝতে হবে, একটু পার্থক্য বুঝতে হবে। ঠিক আছে, রিয়েল গ্যাস এদিকে দিলাম, আইডিয়াল গ্যাস এদিকে দিলাম, রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাসের একটু পার্থক্য। তো দেখো, তোমার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে একটা জিনিস ধরে নেওয়া হয় যে এখানে কোনো কি নাই, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা রিপালশন নাই। কোন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এন্ড রিপালশন নাই। বুঝা গেছে? আর রিয়েল গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এবং ইন্টারমলিকুলার রিপালশন প্রেজেন্ট। আসো, তো এটা হচ্ছে কি রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাসের প্রথম পার্থক্য। এরপরে রিয়েল গ্যাসের মলিকুলার ভলিউম আছে, মানে মলিকুল যেটা আছে সেটা একটা সিগনিফিকেন্ট, আ সিঙ্গেল মলিকুল অকুপাইজ আ সিগনিফিকেন্ট ভলিউম। একটা মলিকুল একটা সিগনিফিকেন্ট ভলিউম অকুপাই করে।
ঠিক আছে। আর দেখো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি একটা মলিকিউল নেগলিজিবল ভলিউম অকুপাই করে, একটা মলিকিউল কি করে নেগলিজিবল ভলিউম অকুপাই করে। বুঝছো, একটা সিঙ্গেল মলিকিউল কি করে নেগলিজিবল ভলিউম অকুপাই করে। তো এই দুইটা ডিফারেন্স যদি তুমি বুঝো তাহলে তুমি কারেকশন গুলো বুঝতে পারবা, ওকে আসো প্রথমে হচ্ছে কি প্রেসার কারেকশন। কি পড়তেছি আমরা পড়তেছি কারেকশন, প্রেসার কারেকশন। তো একটু বোঝার চেষ্টা করো, প্রেসার দিন শেষে কি, প্রেসার দিন শেষে হচ্ছে গ্যাস মলিকিউল গুলো কন্টেইনারের দেওয়ালে কি পরিমাণ আঘাত করতেছে সেটাই হচ্ছে প্রেসার। ঠিক আছে, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, তাহলে আমি প্রেসারটা একটু ডিফাইন করে দিই। প্রেসার ইজ দ্য ফোর্স পার unit area applied by the molecules on the container wall. এটা হচ্ছে প্রেসার। তো প্রেসারের ডেফিনিশন আমরা জেনে গেছি, এবার এটা একটা কন্টেইনার ধরো, এটা কি, এটা ধরো একটা কন্টেইনার, ঠিক আছে, এটা একটা কন্টেইনার। এই যে কন্টেইনার আছে, এই কন্টেইনারের মধ্যে কি আছে, এই কন্টেইনারের মধ্যে গ্যাস মলিকিউলস আছে। এই কন্টেইনারে কি আছে, এই কন্টেইনারের মধ্যে ধরো গ্যাস মলিকিউলস আছে। এই কন্টেইনারে কি আছে, এই কন্টেইনারের মধ্যে গ্যাস মলিকিউলস আছে। এই কন্টেইনারের মধ্যে গ্যাস মলিকিউলস আছে। এই কন্টেইনারের মধ্যে কি আছে, গ্যাস মলিকিউলস আছে। এই কন্টেইনারের মধ্যে গ্যাস মলিকিউলস আছে। ঠিক আছে, তো এই কন্টেইনারের মধ্যে গ্যাস মলিকিউল আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, এই কন্টেইনারের মধ্যে আছে হচ্ছে কি গ্যাস মলিকিউল, কন্টেইনারে গ্যাস মলিকিউল আছে। এবার দেখো, হ্যাঁ, তোমার এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, তোমার এ মলিকিউলটা ধরো কি করতেছে, এখানে আঘাত করতেছে। কন্টেইনারের ওয়ালের মধ্যে কে আঘাত করতেছে, এ মলিকিউলটা আঘাত করতেছে। তো এই মলিকিউলটা যখন আঘাত করবে তখন পিছের মলিকিউলগুলো কি করবে, তাকে অ্যাট্রাক্ট করবে। পিছের মলিকিউলগুলো কি করবে, তাকে অ্যাট্রাক্ট করবে। পিছের মলিকিউলগুলো তাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। ঠিক না, এটাই তো কারণ রিয়েল গ্যাসের মধ্যে কি আছে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে। তো এটা হচ্ছে রিয়েল গ্যাস। তো রিয়েল গ্যাসের ক্ষেত্রে যখন একটা মলিকিউল কন্টেইনার দেয়ালে আঘাত করবে, পেছনের দিক দিয়ে সে একটা আকর্ষণ অনুভব করবে এবং যেটার কারণে প্রেসারটা কি হবে, প্রেসার কম হবে। আচ্ছা প্রেসার কম হবে, ওটার কথায় পরে আসি, এখানে আসো। এরপরে দেখো, এটা আবার কন্টেইনার নিলাম, কিন্তু এবার আমি রিয়েল গ্যাসের কথা চিন্তা করতেছি। কিছুক্ষণ আগে কার কথা চিন্তা করছিলাম, রিয়েল গ্যাসের কথা চিন্তা করছিলাম। এখন আইডিয়াল গ্যাসের কথা চিন্তা করতেছি। এখন কার কথা চিন্তা করতেছি, আইডিয়াল গ্যাসের কথা চিন্তা করতেছি। ঠিক আছে, এখন আইডিয়াল গ্যাসের কথা চিন্তা করতেছি। ওকে, তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হবে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পেছনের দিকে কোনো অ্যাট্রাকশন হবে না। তো রিয়েল গ্যাসের ক্ষেত্রে যখন একটা মলিকিউল কন্টেইনারের দেওয়ালে আঘাত করবে পেছনের দিকে অ্যাট্রাকশন হবে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পেছনের দিকে অ্যাট্রাকশন হবে না। তা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেহেতু পিছনের দিকে অ্যাট্রাকশন হবে না, তাই বলে আইডিয়াল গ্যাসের যে প্রেসারটা, আইডিয়াল গ্যাসে দেখা যাবে সেটা রিয়েল গ্যাসের তুলনায় কি হবে, বেশি হবে। দেখো আমি বলি, মলিকিউল দেয়ালে অ্যাটাক করবে, রিয়েল গ্যাসের ক্ষেত্রে পেছনে টান পাবে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পেছনে কোনো প্রকার আকর্ষণ অনুভব করবে না। মলিকিউল যত বেশি আঘাত করবে প্রেসার তত বেশি হবে। এখানে পেছন দিক দিয়ে টান খাচ্ছে, এই কারণে মলিকিউল আঘাত কম করতে পারবে, মানে কম ফোর্সে আঘাত করতে পারবে, এই কারণে এখানে প্রেসারটাও কি হবে, কম হবে। আশা করি এতটুকু বুঝছো। তার মানে আমার এখানে রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাসের প্রেসারের মধ্যে একটা কি আছে, ঘাবলা আছে। কি আছে, ঘাবলা আছে। তো এটাকে আমাদের ভ্যান্ডারওয়াল কিভাবে কারেক্ট করছে, ভ্যান্ডারওয়াল এটাকে এভাবে কারেক্ট করছে, P প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। ঠিক আছে, তো আগে কি ছিল, আগে ছিল পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এই প্রেসারটাকে কারেক্ট করে কি আনা হয়েছে, P প্লাস এ এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ভলিউমের চেঞ্জটার কথা পরে বলি, প্রেসারের চেঞ্জটা তো এভাবে করছে, ঠিক না, এভাবেই তো করছে। তো আমার ভ্যান্ডারওয়াল বলতেছে
যে রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাসের প্রেসার একটা ডিফারেন্স আছে বিকজ অফ দ্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। আর এই যে প্রেসারের মধ্যে ডিফারেন্স আছে এটাকে কি বলা হচ্ছে? প্রেসার ডিফেক্ট বলা হচ্ছে। তো এখানের মধ্যে এই যে an স্কয়ার বাই v স্কয়ার এটাকে কি বলা হচ্ছে? প্রেসার ডিফেক্ট বলা হচ্ছে। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? প্রেসার ডিফেক্ট বলা হচ্ছে। যে ডিফারেন্সটা আছে এটাকে বলা হচ্ছে প্রেসার ডিফেক্ট। প্রেসার ডিফেক্ট, প্রেসার ডিফেক্ট, প্রেসার ডিফেক্ট হচ্ছে an স্কয়ার বাই v স্কয়ার। an স্কয়ার বাই v স্কয়ার এটা হচ্ছে কি? প্রেসার ডিফেক্ট। আশা করি বোঝা গেছে। প্রেসার ডিফেক্ট কি? an স্কয়ার বাই v স্কয়ার এটা হচ্ছে প্রেসার ডিফেক্ট। এটা বুঝছি আমরা। ওকে, তাহলে আমি এখানের মধ্যে ডেসক্রিপশনটা লিখে দিচ্ছি, আমি যেটা লিখবো ওটাই লিখবা, ঠিক আছে? কারণ তোমার বই পড়ার সময় নাই তো, আর বই পড়লে তুমি এটা কাবজাব লিখে ফেলবা, ঠিক আছে? The intermolecular attraction force amongst the intermolecular attraction force amongst gas molecules, amongst real gas molecules causes its pressure to be less than that of ideal gas. So there exists a pressure defect which is equal to এতটুকু লিখতে পারবা পরীক্ষার হলে? জাস্ট ফিগারটা দিবা আর এতটুকু লিখবা, শেষ। প্রেসারের ডেফিনিশন উপর থেকে দিছো, এরপরে এই কথাটা লিখবা, শেষ। এরপরে প্রেসার কারেকশন শেষ। এরপর হচ্ছে ভলিউম কারেকশন। আসো, ভলিউম কারেকশন। ওকে, তো দেখো আমার এখন তো আর মনে হয় না সম্ভব, আমার তো ভার্সিটি আছে। নাকি ভার্সিটি মিস দিব? আচ্ছা, আসো আসো, করো। এটা লিখছো? তোমাকে রেকর্ডেড ক্লাস থেকে টাইমলাইন দিয়ে দিলে হবে না, যে এত মিনিট থেকে দেখো বুঝবা? ওকে, তাহলে ওরকমই দিয়ে দিব। তোমার ওখানে যা যা প্রশ্ন আছে সবগুলো আমার রেকর্ডেড ক্লাসে আছে। হয়েছে? হুম, ওকে, এবার আসো ভলিউম কারেকশন। ভলিউম কারেকশন, তো এখন আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ভলিউম দেখবো, রিয়েল গ্যাসের ক্ষেত্রে ভলিউম দেখবো, ঠিক আছে? তো প্রথমে আসতে হবে যে ভলিউম কি জিনিস। ভলিউমের ডেফিনেশন লিখতে হবে প্রথমে, আগের মতন প্রেসারের ডেফিনেশন যেভাবে লিখছো ওইভাবে ভলিউমের ডেফিনেশন লিখতে হবে। তো ভলিউমের ডেফিনেশন কি? আচ্ছা, ভলিউমের ডেফিনেশনটা আমি আগে বুঝাই দিই, এরপরে লিখে দিই। তো দেখো, তোমার এখানের মধ্যে ধরো একটা গ্যাস মলিকুল দিলাম, একটাই গ্যাস মলিকুল দিলাম, ঠিক আছে? এবার এই একটা গ্যাস মলিকিউল যে পরিমাণ স্পেস কি করতে পারতেছে, মুভ করতে পারতেছে, ঘুরতে পারতেছে, সেই পরিমাণ স্পেসকে কি বলা হচ্ছে? তার ভলিউম বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে ভলিউমকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ভলিউমকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে ভলিউম অফ আ গ্যাস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ স্পেস available for its molecule to move around.
একটা গ্যাসের ভলিউম দিয়ে আমরা মূলত বুঝি যে সেই গ্যাসের মলিকিউল কি পরিমাণ স্পেস অকুপাই করতে পারতেছে, ঠিক আছে? তো এই মলিকিউলটাই পুরা কন্টেনারটাই কিন্তু সে কি করতে পারতেছে, অকুপাই করতেছে, বা পুরা কন্টেনার জুড়ে সে মুভ অ্যারাউন্ড করতে পারতেছে। তাহলে এই কন্টেনারের যে ভলিউমটা সেটাই হচ্ছে মলিকিউলের ভলিউম বা এই গ্যাসের ভলিউম। ক্লিয়ার বিষয়টা? আশা আশা করি বুঝছো। এবার দেখো, এবার দেখো, এবার হচ্ছে আমরা রিয়েল গ্যাসে আসবো, আইডিয়াল গ্যাসে আসবো। রিয়েল গ্যাস এবং আইডিয়াল গ্যাস। তো আগে আমরা রিয়েল গ্যাসে আসি, এরপরে আইডিয়াল গ্যাসে যাই। রিয়েল গ্যাস, হ্যাঁ। এখন তুমি আমাকে বলো, কখনো কি এমন সম্ভব যে একটা গ্যাসে শুধু একটাই মলিকিউল আছে? এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। তো একটা গ্যাসে তো অনেকগুলো মলিকিউল থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি মলিকিউল থাকে, ঠিক না? লক্ষ লক্ষ কোটি কোটি মলিকিউলস থাকে। তো ধরো মলিকিউলস গুলো এভাবে আছে, ধরো মলিকিউলস গুলো এখানের মধ্যে এভাবে আছে, ধরো মলিকিউলস গুলো এখানের মধ্যে এভাবে আছে, মলিকিউলস গুলো ধরো এভাবে আছে, ঠিক আছে? তো এখন আমি তোমাকে বললাম এখানে ভলিউম কি, এখানের মধ্যে একটা মলিকুলার ভলিউম বলতে, একটা গ্যাসের ভলিউম বলতে আমি কি বুঝতেছি, বা এই রিয়েল গ্যাসের ভলিউম বলতে আমি কি বুঝতেছি? এই রিয়েল গ্যাসের ভলিউম বুঝাচ্ছে যে এই রিয়েল গ্যাসের একটা মলিকিউল কি পরিমাণ স্পেস জুড়ে ঘুরতে পারতেছে, কি পরিমাণ স্পেস জুড়ে সে ঘুরতে পারতেছে। এই যে গ্যাসটা আছে, এই গ্যাসের ভলিউম কি? এই গ্যাসের ভলিউম হচ্ছে এই গ্যাসের একটা মলিকুল কি পরিমাণ স্পেস জুড়ে ঘুরতে পারতেছে। এখন দেখো, এই যে মলিকুলটা ঘুরতেছে, এই যে মলিকুলটা ঘুরতেছে, মলিকুল কি সব স্পেস জুড়ে ঘুরতে পারতেছে? উত্তর হচ্ছে না। মলিকুলস কিন্তু সব স্পেস জুড়ে ঘুরতে পারতেছে না। মলিকুল শুধুমাত্র ওই স্পেস জুড়ে ঘুরতে পারবে যেখানের মধ্যে অন্য মলিকিউল নাই, যেখানের মধ্যে অন্য মলিকিউল নাই, যেখানের মধ্যে অন্য মলিকিউল নাই। তার মানে কি? তার মানে হচ্ছে রিয়েল গ্যাসের ক্ষেত্রে, রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমার গ্যাসের যে ভলিউমটা আছে এটা কন্টেনারের ভলিউমের সমান হবে না, এটা কন্টেনারের ভলিউম থেকে কম হবে। কেন? কারণ আমার রিয়েল গ্যাসের ক্ষেত্রে একটা মলিকিউল সব জায়গায় ঘুরতে পারতেছে না। কোন জায়গায় সে ঘুরতে পারতেছে না? সে মূলত ওই সব জায়গায় যেতে পারতেছে না যেসব জায়গায় আগে থেকে মলিকিউল আছে। বুঝছো বিষয়টা? তাহলে এই কথাটা আমরা লিখে ফেলি, যে যেটা আমরা এখন পড়ছি, ইন কেস অফ real gases, in case of real gases, in case of real gases, molecules occupy, molecules occupy, molecules occupy, molecules occupy a significant, a significant, a significant volume. Molecule occupies a significant volume. Thus the gas molecules can't move around, move around the entire volume, entire volume of container, entire volume for of container. So the volume for real gas can be corrected as, দেখো ভলিউম মানে কি? যে স্পেস জুড়ে, যে স্পেস জুড়ে মলিকিউল ঘুরতে পারে সেটাই হচ্ছে ভলিউম। তো এই ক্ষেত্রে মলিকিউলটা কতটুকু স্পেস জুড়ে ঘুরতে পারতেছে? কতটুকু স্পেস জুড়ে ঘুরতে পারতেছে? ভি মাইনাস এন বি স্পেস জুড়ে ঘুরতে পারতেছে। ভি মাইনাস এন বি স্পেস মানে কি? ভি হচ্ছে কন্টেনারের ভলিউম। কন্টেনারের ভলিউম থেকে যদি আমি এই ছোট ছোট মলিকিউলগুলোর ভলিউম বাদ দিয়ে দিই, তাহলে এই মলিকিউলটা কতটুকু স্পেস জুড়ে ঘুরতেছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। কন্টেনারের ভলিউম থেকে যদি আমি মলিকিউলগুলোর ভলিউম বাদ দিয়ে দিই, তাহলে আমার মলিকিউলটা কতটুকু ভলিউম জুড়ে ঘুরতেছে সেটা আমরা জেনে যাচ্ছি। তাই বলে এখানে কারেক্টেড ভলিউম হচ্ছে কি? ভলিউম অফ কন্টেনার। দেখো, এরপরে দেখো এই যে বি আছে, বি জিনিসটা কি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বি কি বুঝায়, এন কি বুঝায়? বি হচ্ছে কি? বি হচ্ছে ভলিউম অফ ওয়ান মোল গ্যাস, ভলিউম অফ ওয়ান মোল গ্যাস মলিকিউল। দেখো, বি হচ্ছে কি? ভলিউম অফ ওয়ান মোল গ্যাস মলিকিউল। আর এন কি? এন হচ্ছে মোল নাম্বার অফ গ্যাস মোল নাম্বার অফ গ্যাস, মোল নাম্বার অফ গ্যাস, মোল নাম্বার অফ গ্যাস। আমার কাছে গ্যাস মলিকিউলের ভলিউমটাকেই তো ভি থেকে বাদ দিতে হবে, ঠিক না? তো এক মোলের ভলিউম যদি কি হয়, এক মোলের ভলিউম যদি বি হয়, তাহলে এন মোলের ভলিউম কত হবে? এন মোলের ভলিউম হবে এন বি। এন মোলের ভলিউম কত হবে? এন মোলের ভলিউম হবে এন বি। এন মোলের ভলিউম কত হবে? এন মোলের ভলিউম হবে
এনবি, n মোলের ভলিউম হবে এনবি, n মোলের ভলিউম হবে এনবি। বুঝা গেছে? তো তোমার এখানের মধ্যে যে গ্যাস মলিকুল গুলো আছে তার মোল নাম্বার ধরো হচ্ছে n, প্রতিটা 1 মোলের ভলিউম হচ্ছে b, 1 মোলের ভলিউম b, এবং এখানের মধ্যে n মোল গ্যাস আছে। 1 মোলের ভলিউম b এবং n মোল গ্যাস যদি থাকে তাহলে এখানের মধ্যে মোট গ্যাস মলিকুল গুলো যে ভলিউমটা অকুপাই করবে সেটা হচ্ছে nb। তাহলে আমার এখানের মধ্যে গ্যাসের যেটা কারেক্টেড ভলিউম আসতেছে সেটা হচ্ছে v মাইনাস nb। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। এখন রিয়েল গ্যাসের গল্পটা আমরা একটু, আইডিয়াল গ্যাসের গল্পটা করি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কাহিনীটা কি দেখো। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করো। দেখো, হ্যাঁ, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে গ্যাসের মলিকিউল গুলোর কোনো ভলিউম নাই। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে গ্যাসের মলিকিউল গুলোর কোনো ভলিউম নাই। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে গ্যাসের মলিকিউল গুলোর কোনো ভলিউম নাই। বোঝা গেছে? তার মানে এই যে মলিকুলটা আছে, এই মলিকুলটা পুরো কন্টেইনার জুড়ে ঘুরতে পারতেছে, একটা অল্প ভলিউম জুড়ে ঘুরতে পারতেছে না, যেটা হচ্ছে ভলিউম অকুপাইড বাই দ্য মলিকিউল। বোঝার চেষ্টা করো, রিয়েল গ্যাসের ক্ষেত্রে ভলিউম অকুপাইড বাই দ্য মলিকিউল হচ্ছে সিগনিফিক্যান্ট। এই কারণে আমার এই মলিকিউল একটা সিগনিফিক্যান্ট ভলিউম জুড়ে ঘুরতে পারতেছে না। আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ভলিউম অকুপাইড বাই দ্য মলিকিউল ইজ নেগলিজিবল। তাই বলে আমার এই মলিকিউলটা একটা নেগলিজিবল ভলিউম অকুপাই করতে পারতেছে না। বলতে গেলে পুরো কন্টেইনার জুড়েই সে ঘুরতে পারতেছে শুধুমাত্র এই নেগলিজিবল ভলিউমে। এই যে মলিকুল গুলো আছে তাদের নেগলিজিবল ভলিউমটা অকুপাই করতে পারতেছে না। তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে নেগলিজিবল ভলিউম অকুপাই করতে পারে না, রিয়েল গ্যাসের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ভলিউম অকুপাই করতে পারে না। যেহেতু সিগনিফিক্যান্ট ভলিউম অকুপাই করতে পারে না, তাই বলে আমার কাছে সিগনিফিক্যান্ট ভলিউমটা বাদ দিতে হচ্ছে কন্টেইনারের ভলিউম থেকে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মলিকুলটা নেগলিজিবল ভলিউম অকুপাই করতে পারতেছে না। তো নেগলিজিবল ভলিউম যেহেতু অকুপাই করতে পারতেছে না, তাই বলে আমার কোনো প্রয়োজন পড়ে নাই যে ভি থেকে কোনো কিছু বাদ দেওয়া। ভি থেকে নেগলিজিবল ভলিউম অফ আইডিয়াল গ্যাসটা বাদ দেওয়ার প্রয়োজন নাই, কারণ এই নেগলিজিবল ভলিউমটা জিরো থেকেও অনেক ছোট। তো জিরো থেকে অনেক ছোট একটা ভ্যালু বাদ দেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। বুঝছো বিষয়টা? ওকে, তাহলে এই কথাটাকে তুমি এভাবেই লিখতে পারো, ইন কেস অফ আইডিয়াল গ্যাস, in case of ideal gas, the volume of molecules are insignificant, বা বলতে পারো নেগলিজিবল। ইনসিগনিফিক্যান্ট অথবা নেগলিজিবল ঠিক আছে? সো the volume of the container is considered as the volume of the gas। বোঝা গেছে? ওকে, আশা করি বুঝছো। এবার ভ্যান ডার ওয়াল কারেকশনটা করি। তো the ideal gas equation can be corrected as, তো এই জিনিসটা আমরা লিখে রাখি। So the ideal gas equation can be corrected as, so the ideal gas equation can be corrected as P plus an square by v square, v minus nb is equals to nRT। বুঝছো বিষয়টা? ভ্যান ডার ওয়াল ইকুয়েশন বুঝছি, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন কিরকম। আর ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে একটা প্রশ্ন আসে, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এরকম যে অ্যাপ্লাই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন ফর ধরো তোমার কত দিছে, 64 গ্রাম অক্সিজেন। ঠিক আছে? তো স্যাম্পলের যে ম্যাসটা দেওয়া থাকে এটাকে কি বলা হয়? W। আর মলিকুলার ম্যাসকে বলা হয় m। মোল নাম্বার কিভাবে বের করা যায়? W বাই m। তো W হচ্ছে এখানে 64 আর মলিকুলার মাস হচ্ছে কত? 32। তাহলে আমার মোল নাম্বার কত আসে? 2 মোল। তাহলে আমরা যদি অ্যাভোগাড্রো, তাহলে আমরা যদি এখানের মধ্যে কি করি, ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা বসাই,
এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। এই ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে বসাই, 64 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে বসাই, তাহলে আমরা শুধুমাত্র 64 গ্রামের মধ্যে যত মোল আছে ওইটাকে আমরা n এর জায়গায় বসাবো। সহজ ভাষায় হচ্ছে 64 গ্রামের 2 মোল, এটা আমরা বের করছি। এখন আমরা এই 2 মোলটাকে কোথায় বসাবো? n এর জায়গায় বসাবো। তো যদি বসাই তাহলে কি আসে দেখো, আমার এখানের মধ্যে আসবে কি 4, আমার এখানের মধ্যে কি আসবে, আমার এখানের মধ্যে আসবে হচ্ছে 4, আমার এখানের মধ্যে কি আসবে, আমার এখানের মধ্যে আসবে হচ্ছে 2, আমার এখানের মধ্যে কি আসবে, আমার এখানের মধ্যে আসবে হচ্ছে 2। বুঝছো বিষয়টা? ভেরি গুড। তো ভলিউম কারেকশন, তো আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন পড়ে ফেলছি। ভ্যান ডার ওয়াল ইকুয়েশন আমাদের পড়া শেষ। এখন আসো, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আজকের লাস্ট পড়া, অ্যামাগাট কার্ভ। ঠিক আছে, অ্যামাগাট কার্ভে আসো। তো অ্যামাগাট কার্ভ কিরকম জিনিস দেখো, তোমার এখানের মধ্যে অ্যামাগাট কার্ভের ক্ষেত্রে মাথায় রাখবা, অ্যামাগাট কার্ভের ক্ষেত্রে এখানের মধ্যে থাকবে হচ্ছে তোমার প্রেসার, বা ধরো এদিকে থাকলো তোমার ভলিউম, এদিকে থাকলো তোমার প্রেসার। হ্যাঁ, ধর একটা অ্যামাগাট কার্ভটা একটু বের করি, একটু দেখি অ্যামাগাট কার্ভটার মধ্যে কোন দিকে কি দিছিল। ঠিক আছে, হ্যাঁ পাইছি 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 পাইছি। এদিকে হচ্ছে পিভি, এদিকে হচ্ছে পিভি, আর এদিকে হচ্ছে ধরো পি। হ্যাঁ, এদিকে হচ্ছে পিভি, এদিকে হচ্ছে পি। ঠিক আছে, এবার কোন একটা আইডিয়াল গ্যাসের জন্য, কোন একটা আইডিয়াল গ্যাসের জন্য, কোন একটা আইডিয়াল গ্যাসের জন্য পিভি কার্ভটা কিরকম? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। কোন একটা আইডিয়াল গ্যাসের জন্য পিভি কার্ভটা কি? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। কোন একটা আইডিয়াল গ্যাসের জন্য পিভি কার্ভটা কি? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। বুঝছো? সরি, বুঝছো, আমি আমার ফ্রেন্ডের সাথে টাইপ করতেছি তো আসলে, সরি। তো দেখো, তো অ্যামাগাট কার্ভ কি? অ্যামাগাট কার্ভ হচ্ছে একটা কার্ভ যেটা আমার আমার কি এক্সপ্রেস করবে, একটা একটা গ্যাসের আইডিয়াল বিহেভিয়ার বা নন আইডিয়াল বিহেভিয়ার এক্সপ্রেস করবে। তো আমি পিভি নিলাম, পি নিলাম এদিকে। তো দেখো আমরা কি পড়ছিলাম বয়েলস লর মধ্যে, আমরা বয়েলস লর মধ্যে পড়ছিলাম না যে আমরা প্রেসারকে যতই চেঞ্জ করি না কেন, ভলিউমটা এমন ভাবে চেঞ্জ হবে যেন প্রেসার আর ভলিউমের প্রোডাক্টটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। বুঝছো বিষয়টা? ভেরি গুড। তো অ্যামাগাট কার্ভের মধ্যে যদি আমি আইডিয়াল গ্যাসের জন্য একটা কার্ভ ড্র করি, এটা হবে আইডিয়াল গ্যাসের কার্ভ। কেন এটা আইডিয়াল গ্যাসের কার্ভ? দেখো, আমি প্রেসার যতই চেঞ্জ করি না কেন, আইডিয়াল গ্যাস তো বয়েলস ল ফলো করে, তো আইডিয়াল গ্যাস বয়েলস ল ফলো করে কি করবে? পিভির ভ্যালু কনস্ট্যান্ট রাখবে। পিভির ভ্যালু কি করবে? কনস্ট্যান্ট রাখবে। এখন তোমার এখানের মধ্যে গ্যাস গুলো কি করবে? এরকম কার্ভ দিবে। ঠিক আছে, গ্যাসগুলো কি করবে? এরকম কার্ভ দিবে। গ্যাসগুলো এরকম 3 ধরনের কার্ভ দিবে। ঠিক আছে, মূলত 2 ধরনের কার্ভ, একটা হচ্ছে এরকম সোজা উপরের দিকে, আরেকটা হচ্ছে এরকম যে একবার নিচে নেমে উপরের দিকে। 2 ধরনের কার্ভ দিবে। ঠিক আছে, বুঝছো বিষয়টা? 2 ধরনের কার্ভ দিবে। তো এই 2 ধরনের কার্ভের পিছের কাহিনী আমাদের কাছে বুঝতে হবে। তো এটা হচ্ছে কি আইডিয়াল গ্যাসের কার্ভ। তো যার কার্ভ এই আইডিয়াল গ্যাসের থেকে বেশি দূরে, তার ডেভিয়েশনও কি বেশি, তার ডেভিয়েশন কি বেশি, তার ডেভিয়েশন কি বেশি। ঠিক আছে, তার ডেভিয়েশন বেশি। যেমন ধরো ফর এক্সাম্পল তোমার আহ এটা হচ্ছে ধরো তোমার নাইট্রোজেনের কার্ভ। হ্যাঁ, বলে দিবে। তাই না? হ্যাঁ, ধরো এটা কার কার্ভ, ধরো এটা হচ্ছে তোমার নাইট্রোজেনের কার্ভ। এটা কার কার্ভ? এটা হচ্ছে ধরো নাইট্রোজেনের কার্ভ। এই কার্ভটা এরকম করে রাখলাম। এটা কার কার্ভ? নাইট্রোজেনের কার্ভ। আর এটা কার কার্ভ? এটা হচ্ছে তো কার্বন ডাইঅক্সাইডের কার্ভ। এখন আমি তোমাকে বললাম কার ডেভিয়েশন বেশি, নাইট্রোজেনের নাই কার্বন ডাইঅক্সাইডের? এটা হচ্ছে আইডিয়াল বিহেভিয়ার। যার কার্ভ আইডিয়াল বিহেভিয়ার থেকে বেশি দূরে, তার ডেভিয়েশন বেশি। তো দেখো কার্বন ডাইঅক্সাইডের যে কার্ভটা আছে, এটা এটা আইডিয়াল বিহেভিয়ার থেকে সবচেয়ে দূরে না? তাই বলে এটার এটার আইডিয়াল বিহেভিয়ার থেকে এটার ডেভিয়েশনও বেশি। সহজ ভাষায় বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের কার্ভ, এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের কার্ভ। তো কার্বন ডাইঅক্সাইডের কার্ভটা কি আইডিয়াল বিহেভিয়ারের কার্ভ থেকে দূরে। কার্বন ডাইঅক্সাইডের কার্ভটা কি আইডিয়াল বিহেভিয়ারের কার্ভ থেকে দূরে। তো এই কারণে কার্বন ডাইঅক্সাইডের বিহেভিয়ারটা আইডিয়াল বিহেভিয়ার থেকে দূরে হবে।
মানে কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেনের মধ্যে যদি তুমি তুলনা করো, কার নন আইডিয়াল বিহেভিয়ার বেশি হবে বা কার বিহেভিয়ারটা আইডিয়াল বিহেভিয়ার থেকে বেশি দূরে হবে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বুঝছো বিষয়টা? তো এটাই হচ্ছে মূলত তোমার অ্যামাগাট কার্ভের এসেন্স, এটাই হচ্ছে তোমার মূলত অ্যামাগাট কার্ভের এসেন্স। এখন প্রশ্ন হচ্ছে তোমার কিছু কার্ভ কেন এরকম উপরের দিকে যাচ্ছে আর কিছু কার্ভ কেন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তো যেমন ধরো এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, এটা কি হাইড্রোজেন, আর এটা কি, এটা হচ্ছে তোমার হিলিয়াম। হ্যাঁ, তো তোমার হিলিয়াম হাইড্রোজেনের একটা কার্ভ আছে এবং আরেকটা কার্ভ কার আছে, আরেকটা কার্ভ আছে হচ্ছে তোমার অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ওদের। ঠিক আছে, তো তোমার এখানে কার্ভ আছে কয়েকটা। তো কার্ভ গুলোর পিছের ব্যাখ্যা বলি। তো দেখো তোমার এই যে হাইড্রোজেন আর হিলিয়াম আছে, আমি এদিক থেকে এদিকে যাওয়ার সময় কি করতেছি, প্রেসার অ্যাপ্লাই করতেছি না। হাইড্রোজেন হিলিয়ামের সাইজ ছোট, হাইড্রোজেন হিলিয়ামের সাইজ কি ছোট। এখন তুমি ওদেরকে প্রেসার বাড়াইতেছো, কিন্তু ভলিউম কমতেছে কম। বুঝছো? মানে হাইড্রোজেন হিলিয়ামের সাইজ ছোট, তুমি অনেক প্রেসার দেওয়ার পরে তার ভলিউম অল্প পরিমাণ কমতেছে, তার সাইজ ছোট হওয়ার কারণে। বুঝিনি? কমতেছে। তুমি বিষয়টা বোঝার চেষ্টা করা, আমি তোমাকে বিষয়টা বোঝাই। তোমার এখানের মধ্যে কি আছে, হাইড্রোজেনের ধরো একটা মলিকুল আছে, সরি হাইড্রোজেনের একটা অ্যাটম এটা, আরেকটা অ্যাটম ধরো এটা। ঠিক আছে, এবার এবার দেখো, এটা হচ্ছে কি একটা হাইড্রোজেন মলিকুল, এটা কি আরেকটা হাইড্রোজেন মলিকুল। এবার তাদের মাঝখানে কি আছে, নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াস আছে না। এবার দেখো তাদের সাইজ কিন্তু ছোট, যখন আমি কম্প্রেস করব তখন তারা খুব কাছাকাছি চলে আসবে। তারা যখন কাছাকাছি চলে আসবে তখন নিউক্লিয়াস গুলোকে কি করবে, রিপেল করবে। তো নিউক্লিয়াস গুলোকে রিপেল করলে ভলিউম আর ফার্দার আগের মতন কমবে না, আগের তুলনায় কম কমবে। বুঝছো বিষয়টা? তার মানে হচ্ছে হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে তুমি যে পরিমাণ প্রেসার দিবা তার তুলনায় কম পরিমাণ ভলিউম কমবে। ঠিক আছে, তো তুমি প্রেসার দিচ্ছ বেশি, ভলিউম তার তুলনায় কম কমতেছে, তাই বলে আলটিমেটলি পিভি ভ্যালুটা কি হচ্ছে, বাড়তেছে। এই দেখো পিভি ভ্যালুটা কি হচ্ছে, বাড়তেছে। বোঝা গেছে? তাহলে আমরা এখানের মধ্যে আইডিয়াল গ্যাসের বিহেভিয়ারটা লিখবো, এরপর হাইড্রোজেন হিলিয়ামের বিহেভিয়ারটা লিখবো। তা আইডিয়াল গ্যাসের বিহেভিয়ারটা লিখি। ইন কেস অফ আইডিয়াল গ্যাস, আমি যেটা লিখতেছি এটাই লিখবা। ইন কেস অফ আইডিয়াল গ্যাস, with the increase of pressure, the the volume falls in such a way that the product of pressure and volume pressure and volume stays constant stays constant stays constant। ঠিক আছে, ওকে, এতটুকু আশা করি বুঝছো। ওকে, তাহলে এটা হচ্ছে আমার আইডিয়াল বিহেভিয়ারের বিষয়টা। এরপর আসো হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে। হাইড্রোজেন and helium hydrogen and helium are small sized gases. Hydrogen helium are small sized gases when upon application of pressure, upon applying আহ, না এটা এখানে এভাবে না বলি, application of pressure decreases its volume. The decrease of volume is prevented বা কি বলা যায়, আচ্ছা প্রিভেন্টেড শব্দটা ঠিক হবে না, বাধা দেওয়াকে ইংলিশে কি বলা যেতে পারে, আমারও মাথায় আসতেছে না। কিরে আমরা কি মূর্খ হয়ে গেছি নাকি? আচ্ছা, না না,
রেস্ট্রিক্টেড, না না, রেস্ট্রিক্টেড তো হবে না, প্রিভেন্টেড তো হবে না, প্রিভেন্টেড মানে হইতেই দিবে না। এরপরে হচ্ছে না 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 না, অবস্ট্রাক্টেড বলা যায়, ইন্টারাপ্ট বলা যায়, ইন্টারাপ্ট। The compression is interrupted. Very good, very good. The compression is interrupted by, আরো একটা বেটার ওয়ার্ড চুজ করার চেষ্টা করবা, কিন্তু এটাও খারাপ না, এটা অনেক ভালোই হয়েছে। The compression is interrupted by internuclear repulsion caused due to their, ওটা তো আমি এখন এক্সপ্লেন করি না, ওটা এখন এক্সপ্লেন করি না, ওটা তো যা বোঝে। ঠিক আছে, হ্যাঁ। তো এরপরে কি লিখবা? So the decrease of volume is, so the decrease of volume is poor compared to the compared to the pressure applied. Thus we observe a constant rise in PV value. ঠিক আছে, ওকে, এতটুকু আমরা পড়লাম। এরপর আসি, এরপরে হচ্ছে আমার এখানের মধ্যে এই পরেরটার কথা বলবো আমরা, ঠিক আছে। ওকে, পরেরটা আসো, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ওদের কথা আসে। তো দেখো, কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন, এই যে গ্যাসগুলো আছে, এগুলো হচ্ছে কম প্রেসারে বেশি কম্প্রেসিবল হয়, কম প্রেসারে বেশি কম্প্রেসিবল হয়। বোঝার চেষ্টা করো, কম প্রেসারে বেশি কম্প্রেসিবল হয়, মানে আমি অল্প প্রেসার দিলে সে কম্প্রেসড হয়ে যাবে, আমি অল্প প্রেসার দিলে সে কি হয়ে যাবে, কম্প্রেসড হয়ে যাবে, আমি অল্প প্রেসার দিলে সে কম্প্রেসড হয়ে যাবে। বুঝছো? নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড কি কম প্রেসারে বেশি কম্প্রেসড হয়, নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড কি কম প্রেসারে বেশি কম্প্রেসড হয়। তো এটার এক্সাম্পল আমি তোমাকে বলতে পারি যে ওয়াটার বোতল আছে না, আমরা ওয়াটার বোতল কিনি না, ফ্রেশের মামের ওয়াটার বোতল গুলো কিনি না। তো দেখো, ওদেরকে তুমি যদি অল্প পরিমাণ প্রেসার দাও, ওগুলা কিন্তু কি হয়ে যায়, কম্প্রেসড হয়ে যায়, ঠিক না? তো একবার কম্প্রেসড হওয়ার পরে তার তাকে আরো কম্প্রেস করাটা টাফ হয়ে যায় না? মানে তখন দেখা যায় কি, আমি অনেক বেশি চাপ দিব কিন্তু এটা কোনো মতেই কম্প্রেসড হবে না, ঠিক না? এমনটাই তো। তো এই নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো কিছুটা এরকম, যে ওদেরকে আমি অল্প পরিমাণ প্রেসার দিলে ওরা অনেক বেশি কম্প্রেসড হয়ে যায়। তো অনেক বেশি কম্প্রেসড হয়ে যায়, অল্প পরিমাণ প্রেসার দিব, কম্প্রেসড হবে অনেক বেশি। এরপরে আমি তাকে উড়াধুরা প্রেসার দিলেও সে কম্প্রেসড হবে না। বুঝা গেছে? ওকে, তো দেখো, আমি অল্প পরিমাণ প্রেসার দিছি কতটুকু, এতটুকু, আর ভলিউম এমন কমছে যে পিভি ভ্যালু একদম এখানে আসে নামছে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমি প্রেসার বাড়াইতেই আসি, প্রেসার বাড়াইতেছি কিন্তু এখন আর ভলিউম কমে না। তো প্রেসার বাড়াইতেছি, ভলিউম কমতেছে না, আলটিমেটলি পিভি ভ্যালুটা বাড়তেই থাকবে। বুঝছি? ওকে, তাহলে আমরা এটা লিখি। না না না, carbon dioxide and nitrogen are easily compressible, are highly compressible at low pressure, are highly compressible at low pressure. Thus with initial application of pressure we observe a significant fall in their volume, which ultimately causes its PV value to fall, which ultimately causes its PV value to fall. এই দেখো, পিভি ভ্যালুটা কি হয়েছে, ফল হয়েছে। ঠিক আছে, হুম, to a certain extent. After that
after that the gas shows negligible compression upon application of pressure, which ultimately causes a constant rise in PV value. বুঝছি আমরা? পারবো এটা? আচ্ছা ঠিক আছে, শর্টকাটে বুঝাচ্ছি, একদম শর্টকাটে। দেখো, তোমার এখানের মধ্যে দুই ধরনের কার্ভ সম্ভব। একটা হচ্ছে, সরি, তোমার এখানে তিন ধরনের কার্ভ সম্ভব। একটা হচ্ছে আইডিয়াল বিহেভিয়ারের কার্ভ, যেটা হচ্ছে প্রেসার যতই বাড়াও ভলিউম এমন ভাবে কমবে যেন প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট কনস্ট্যান্ট থাকে। তো এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের কার্ভ। এছাড়া দুইটা কার্ভ দেখা যাবে, একটা হচ্ছে সরাসরি উপরের দিকে উঠবে, আর একটা হচ্ছে আগে নিচে নামবে এরপর উপরের দিকে উঠবে। তো সরাসরি উপরে উঠবে কারা? ছোট সাইজের গ্যাসগুলা। ছোট সাইজের গ্যাসগুলাতে কি হয়, যখন আমি প্রেসার দিই তখন নিউক্লিয়াস গুলো কাছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তো যখন ছোট সাইজের গ্যাসগুলোকে আমরা প্রেসার দিই তখন গ্যাসগুলোর নিউক্লিয়াস কাছাকাছি চলে আসে, কাছাকাছি চলে আসে পরস্পরকে কি করে, রিপেল করে। এই যে রিপেল করতেছে, এই রিপেলশনটা কি করে, ভলিউমের ডিক্রিজটাকে বাধা দেয়, কম্প্রেশনকে কি করে, বাধা দেয়। তো এই যে রিপালশন আছে, নিউক্লিয়াস নিউক্লিয়াসের রিপালশন, এই নিউক্লিয়াস নিউক্লিয়াসের রিপালশনের কারণে, এই নিউক্লিয়াস নিউক্লিয়াসের রিপালশনের কারণে তুমি যে পরিমাণ প্রেসার দিবা সেই পরিমাণ ভলিউমের ফল দেখবা না। প্রেসার দিবা অনেক বেশি, ভলিউম কমবে অনেক কম। তো সুতরাং প্রেসার আর ভলিউমের প্রোডাক্টটা বাড়তেই থাকবে। তুমি প্রেসার বাড়াইতেছো, ভলিউম কম পরিমাণ কমতেছে, তো আলটিমেটলি প্রেসার আর ভলিউমের প্রোডাক্টটা বাড়তেছে না। এই কারণেই তোমার হিলিয়াম হাইড্রোজেনের মতো ছোট ছোট গ্যাসের অ্যামাগাট কার্ভটা উপরের দিকে। এরপরে আসো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন হচ্ছে হাইলি কম্প্রেসিবল এট লো প্রেসার। তাই বলে অল্প পরিমাণ প্রেসার দেওয়া মাত্রই কি হয়ে গেল, সে খুব বেশি কম্প্রেসড হয়ে গেল। সে যখন খুব বেশি কম্প্রেসড হইলো, দেখো প্রেসার দিছি অল্প, ভলিউম কমে গেছে অনেক বেশি। প্রেসার দিছি কি, প্রেসার দিছে অল্প, প্রেসার দিছে অল্প, ভলিউম অনেক বেশি কমে গেছে, ভলিউম অনেক বেশি কমে গেছে। তাহলে আলটিমেটলি পিভি ভ্যালুটা অনেক বেশি কমে গেল না? তো এই কারণে প্রেসার অল্প দিলাম, ভলিউম অনেক কমে গেছে, তো আলটিমেটলি পিভি ভ্যালুটা কি, অনেক কমে গেছে। ঠিক আছে? এরপরে তুমি কি করতেছো, আরো প্রেসার অ্যাপ্লাই করতেছো। তো তুমি যখন আরো প্রেসার অ্যাপ্লাই করবা তখন পিভি ভ্যালুটা কি হবে, বাড়বে। কেন বাড়বে, এখন প্রশ্ন হচ্ছে কেন বাড়বে। দেখো, তোমার এই যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন আছে, এই গ্যাসগুলো হাইলি কম্প্রেসিবল এট লো প্রেসার। তো তাকে কম্প্রেস করতে 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 একদম হাইয়েস্ট কম্প্রেসিবিলিটিতে যখন সে চলে যাবে, যখন সে হাইলি কম্প্রেসড হয়ে যাবে, হাইলি কম্প্রেসড হওয়ার পরে কিন্তু কোনো গ্যাস কি করে না, হাইলি কম্প্রেসড হওয়ার পরে কিন্তু কোনো গ্যাস আর কম্প্রেশন আহামরি দেখায় না, মানে অল্প পরিমাণ সে ভলিউম কমায়, বেশি পরিমাণ সে ভলিউম কমায় না। তো তোমার কার্বন আর নাইট্রোজেন যখন অনেক বেশি কম্প্রেসড হয়ে যাবে, অনেক বেশি কম্প্রেসড হয়ে যাওয়ার পরে তুমি যখন প্রেসার বাড়াইতে থাকবা তখন দেখা যাবে সে বলবে যে প্রেসার, মানে সে বলবে যে আগে অনেক ভলিউম কমাই ফেলছি আর ভলিউম কমাবো না, ভলিউম কমাইলেও অল্প অল্প কমাবো। তো তুমি প্রেসার দিচ্ছ অনেক বেশি, ভলিউম কমতেছে অনেক কম, প্রেসার দিচ্ছ অনেক বেশি, ভলিউম কমতেছে অনেক কম। সুতরাং প্রেসার আর ভলিউমের যে প্রোডাক্টটা আছে এটা বেড়ে যাচ্ছে। তো প্রেসার আর ভলিউমের প্রোডাক্টটা বেড়ে যাওয়ার কারণে উপরের দিকে কার্ভটা চলে যাচ্ছে। বলো বুঝছো কিনা? ঠিক আছে, আসো এরপরে আরেকটা কার্ভ আছে যেটা হচ্ছে অ্যামোনিয়ার কার্ভ। অ্যামাগাট কার্ভের মধ্যে অ্যামোনিয়ার একটা কার্ভ আছে। অ্যামোনিয়ার কার্ভটা একটু ইম্পর্টেন্ট আছে। এই কার্ভটা, এই কার্ভটার লজিক অনেকে জানে না। সাফিয়ার মাথা পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ আসো, দেখো এটা হচ্ছে অ্যামোনিয়ার কার্ভ। এখন প্রশ্ন হইতে পারে অ্যামোনিয়ার কার্ভটা কেন এত স্পেশাল? হ্যাঁ, রিজনের কারণে। অ্যামোনিয়ার, অ্যামোনিয়ার হাই কম্প্রেসিবিলিটির রিজনের কারণে। অ্যামোনিয়া কেন হাইলি কম্প্রেসিবল, এই রিজনটার কারণে অ্যামোনিয়ার কার্ভটা একটু ইম্পর্টেন্ট। আমরা কি ইলেকট্রোনেগেটিভিটি পড়ছি? ইলেকট্রোনেগেটিভিটি কি?
আচ্ছা ঠিক আছে, না জানাটাই স্বাভাবিক, সমস্যা নেই, ইটস ওকে, প্যারা নেই। তো দেখো, নাইস। তো দেখো, তোমার এখানে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, এই দোনোটা কি কোভালেন্টলি বন্ডেড, দোনোটা কি কোভালেন্টলি বন্ডেড। তো ওরা কোভালেন্টলি বন্ডেড, এখন এই যে শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন আছে, এটাকে নাইট্রোজেন একটা আকর্ষণ দিয়ে টানতেছে, এটাকে আবার হাইড্রোজেনও কি করতেছে, টানতেছে। তো নাইট্রোজেনও তাকে একটা পুল করতেছে, হাইড্রোজেনও তাকে কি করতেছে, পুল করতেছে। তো এখানে এই পুলটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি, যার পুল বেশি সে বেশি, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে বেশি পুল করবে, যার ইলেকট্রোনেগেটিভিটি কম সে কম পুল করবে। তো নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই বলে সে বেশি পুল করবে, ইলেকট্রনগুলো তার দিকে বেশি চলে যাবে, তাই বলে সে কি হয়ে যাবে, পার্শিয়ালি নেগেটিভ হয়ে যাবে। আর হাইড্রোজেনের পুলটা কম, মানে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই বলে সে ইলেকট্রনটাকে কম টানবে এবং হাইড্রোজেন পার্শিয়ালি পজিটিভ হয়ে যাবে। বুঝছো বিষয়টা? ওকে, এখন দেখো, তোমার এখানের মধ্যে আরেকটা নাইট্রোজেন আর হাইড্রোজেন আমি ড্র করি, ঠিক আছে? ধরো আমি আরেকটা ড্র করতেছি একটু, হ্যাঁ এদিকে, ঠিক আছে, ড্র করলাম, ড্র করলাম। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, আমার এখানের মধ্যে আমি ধরো আরেকটা ড্র করি এরকম। তো এই ফিগারটা দেওয়ার দরকার নাই, জাস্ট বুঝাই দিতে পারলে চলে। তো দেখো তোমার এখানের মধ্যে ঠিক এটার মতোই, এটাও কিন্তু পার্শিয়ালি নেগেটিভ হবে, এটা পার্শিয়ালি পজিটিভ হবে, এটা পার্শিয়ালি নেগেটিভ হবে, এটা পার্শিয়ালি পজিটিভ হবে, ঠিক আছে? বোঝা গেছে? এবার দেখো, একটা একটা অ্যামোনিয়া মলিকুলের পার্শিয়ালি নেগেটিভ কি করবে, আর একটা অ্যামোনিয়া মলিকুলের পার্শিয়ালি পজিটিভ প্রোটনের সাথে বন্ড তৈরি করবে। একটা মলিকুলের পার্শিয়ালি নেগেটিভ নাইট্রোজেন কি করবে, অন্য মলিকুলার পার্শিয়ালি পজিটিভ হাইড্রোজেনের সাথে কি করবে, বন্ড তৈরি করবে। এই যে বন্ডটা তৈরি করবে এটার নাম কি? না, এটাকে বলে হাইড্রোজেন বন্ড। এটাকে কি বলে, হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড দিন শেষে কি একটা আকর্ষণ, হাইড্রোজেন বন্ড কি একটা আকর্ষণ। একটা মলিকিউলের নেগেটিভ এন্ড অন্য মলিকিউলের পজিটিভ এন্ডকে আকর্ষণ করবে, এটাকেই কি বলে, হাইড্রোজেন বন্ড। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে এই আকর্ষণটা আছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে এই আকর্ষণটা আছে। তো দেখো অ্যামোনিয়া মলিকিউল এমনিতেই নিজেকে কি করতেছে, একটা অ্যামোনিয়া মলিকিউল আরেকটা অ্যামোনিয়া মলিকিউল নিজেকে আকর্ষণ করতেছে। তো আমি যখন অল্প পরিমাণ প্রেসার দিব, এক তো তারা নিজেরা নিজেদেরকে আকর্ষণ করে, তারপর আমি দিলাম হচ্ছে কি প্রেসার, তো কি হবে আলটিমেটলি, আলটিমেটলি তার ভলিউম ড্রাস্টিক্যালি কমবে, তার ভলিউম কি হবে, ড্রাস্টিক্যালি কমবে, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখতে পারি এভাবে, অ্যামোনিয়া, অ্যামোনিয়ার স্মেল কখনো নিছো? অনেক 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 সারা, ঠিক না? হ্যাঁ, অ্যামোনিয়া ফর্মস হাইড্রোজেন বন্ড, অ্যামোনিয়া ফর্মস হাইড্রোজেন বন্ড, thus application of pressure causes its volume to fall drastically, ঠিক আছে? তো ভলিউম ড্রাস্টিক্যালি ফল হলে কি হবে, তুমি প্রেসার দিছো অল্প, ভলিউম বেশি 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 কমে গেছে, তো এমন হলে কি হবে, পিভি ভ্যালুটা আলটিমেটলি কমে যাবে, তো পিভি ভ্যালুটা এতটুকু পর্যন্ত কমবে। এরপরে কি, এরপরে হচ্ছে তুমি প্রেসার দিবে অনেক বেশি, ভলিউম কমবে অনেক কম। এবার তুমি প্রেসার দিচ্ছ কি অনেক বেশি, ভলিউম কমতেছে অনেক কম, তো আলটিমেটলি পিভি ভ্যালুটা কি হচ্ছে, বাড়তেছে। তো দেখো এখন পিভি ভ্যালুটা বাড়বে, বুঝছো বিষয়টা?